একজন ইউটিউবার আসবেন, ভিডিও করবেন, টাকা নিয়ে চলে যাবেন। বাহ, আমি কিন্তু সেটা না। আমি রয় মানিক, রফিকুল ইসলাম মানিক। আমার চ্যানেলের নাম চিত্রপুরী কৃষি চিত্র। না খায়া থাকা আমার অভ্যাস আছে। আমি যেটা ইনকাম করব 100% হালাল। একমাত্র আমার চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল, রয় মানিক ফেসবুক পেজে এটা পাবেন না। 10 জনের মধ্যে আমি একজন হতে চাই। আপনি বাড়ি করে দিয়েছেন কটা এখন পর্যন্ত? 200-র কাছাকাছি। 200 বাড়ি তো আমার মনে হয় না যে কোনো এমপিও করেছেন কোনো এলাকায়। আমার সঙ্গে যোগাযোগ করবে, তাৎক্ষণিক আমি আসবো, এসে আমি নিজে দাঁড়িয়ে থেকে ঘর দেবো। পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করাটা, যেটা আজকে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার বাড়িতে 50, 60, 100 জন মানুষ এসে খাচ্ছে। আল্লাহ হয়তো আমার এই দুটো হাত পছন্দ করেছে। আপনি দেখেন, আপনি অনেকগুলো ডাইমেনশনে গেছেন। কিন্তু এক সময় আমার বাড়িতে চুলাও জ্বলতো না। সেটা তো আমার অপরাধ না। আমার পারিবারিক অসচ্ছলতার কারণে আমি পারিনি। টাকাটা দেবে কে? গুগল কিভাবে দেবে? 12 তারিখে 12টার সময় 12,000 টাকা প্রথম টাকা পাইছি আমি। সর্বোচ্চ ইনকাম কত ছিল এক মাসে? এক মাসে সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত পাইছি। অনেকে আমাকে হিংসা করে, হিংসা করেন, জলে অসুবিধা নেই। স্থানীয় পর্যায়ে থেকেও যে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ হওয়া যায় এবং কাজের মাধ্যমে নিজেকে একটা ব্র্যান্ড লেভেলে নিয়ে যাওয়া যায়, তিনি হচ্ছেন রয় মানিক। আজকে যাকে নিয়ে আমি সময় কাটাবো তাকে সবাই চেনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখেছেন, তার কন্টেন্ট দেখেননি, এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। এবং আমরা যখন অফলাইনে কথা বলছিলাম তখন আমরা বলছিলাম যে আমি তার কত বড় ফ্যান। যদিও তার কাজের ধরন আমার কাজের ধরন আলাদা, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, সুতরাং গ্রামের যে কোনো কিছু আমাকে খুব টানে। এবং তার কন্টেন্টগুলো দেখলে আমি আসলে মাটির গন্ধ পাই, বাংলাদেশের কালচার পাই, সংস্কৃতি পাই, মা মাটির গন্ধ যেটাকে বলে আমরা, সেটা পাই। তো তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মানিক। চলুন তাকে আমরা স্বাগত জানাই। আমি খুবই সম্মানিত বোধ করছি আপনাকে আজকের অনুষ্ঠানে পেয়ে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব আনন্দিত, গর্বিত। আমি একটু জানতে চাই যে রয়তে কি হয়? আমার পুরো নাম হচ্ছে রফিকুল ইসলাম মানিক। ওটা শর্ট করে আপনি রয় করে রফিকুলের ইসলামের রস্যই আর মানিক। আপনার যে ব্র্যান্ডটা দাঁড়িয়েছে চিত্রপুরী, জি হ্যাঁ, এবং আমি জানি না এগুলো আপনি খুব কৌশলে করেছেন কিনা। যেমন ধরেন, আমি যদি আমার কথা বলি, যে আমি নিজেও যেসব কন্টেন্ট নিয়ে কাজ করি, সেখানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমার একটা প্রতিষ্ঠান আছে, সেটার নাম মানুষজন জানে না, আর যে কিবরিয়া ছাড়াও জানে না, এবং এটা খুবই কঠিন যে একটা ব্র্যান্ড নেম এস্টাবলিশ করা। সেখানে আপনার নামও এস্টাবলিশ হয়েছে, চিত্রপুরীর নামটাও হয়ে গেছে। আমি মূলত একজন ফটোগ্রাফার। জি। 1988 সালের 12ই ডিসেম্বরে আমার ফটো স্টুডিও ওপেন হয়। ওইটার নাম ছিল চিত্রপুরী ফটো স্টুডিও। আচ্ছা, আমি ঠিক ওই নামটাই রেখে দিয়েছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একটু জানতে চাইবো যে সর্বোচ্চ ইনকাম কত ছিল এক মাসে? নেবেন না তো আপনি বললে? না, মানুষ উৎসাহ পাবে না, আর কেউ নেবে না, হয়তো অনেকে হিংসা করবে। এমনিতেও যেভাবে হিংসা করে ভাই, বলা কি ঠিক হবে? কোনো সমস্যা নাই, এখানে সবাই বলে, আমি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বলি। একটা ধারণাও পরিষ্কার করে দিচ্ছে আসলে যারা সফল ব্লগার বা সফল ইউটিউবিং করেন তাদের ইনকামটা কি পরিমাণ, কত। আমার তেমন হয় নাই, এক মাসে সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত পাইছি। 8 লাখ টাকা আলহামদুলিল্লাহ, আপনার জায়গা থেকে অনেক টাকা ওই সময়টাতে। আমি যদি বলি, এটা কি কত সালের গল্প 8 লাখ টাকার ব্যাপারটা? খুব একটা বেশি দূরেও না, কাছাকাছি বলতে। এই যে ফেসবুক বন্ধ করে মানে টাকা কম দিচ্ছে, এই 2 বছর আগেও আমি পেয়েছি। আচ্ছা, ফেসবুক এবং ইউটিউব থেকে। সো এটা যদি আমি, এর মানে শুধু ওইটা না, অনেকে আমাকে হিংসা করে, হিংসা করেন, জলে অসুবিধা নেই। আমার এই কার্যক্রম দেখে, আমার একটা খামার দেখে, বা আমার একটা গাড়িতে চলাফেরা দেখে অনেকেই অনেক কথাই বলে। তা আমি যে গাড়ি কিনছি আমার 1 মাসের টাকা দিয়ে, অবশ্য বেশি টাকা, গাড়িটার সাইজ সুইজ ভালো, দামি গাড়ি, কিন্তু আমি কিনেছি তো কম দামে, মাত্র 6,90,000 টাকা 1 মাসের টাকা দিয়ে। আজকে বলেই ফেললাম। ওইটা কেনার পরে অনেকে বললো মানিক তো একেবারে শেষ করে দিল। সেটা বড় কথা না। আপনি এখন প্রায় 10 থেকে 12 জন মানুষ আপনার সাথে রেগুলার কাজ করে, এবং যাদের রুটি রুজিয়ে আল্লাহর রহমতে আপনার হাত দিয়ে হচ্ছে। আপনি একটা পুরো সেট আপ করেছেন। আমি শুধুমাত্র তাই বলবো না, আপনি সামাজিক কাজের একটা ভিন্ন ডাইমেনশন তৈরি করেছেন। আমি দেখেছি কিছু একেবারে গৃহহীন মানুষদেরকে আপনি বাড়ি করে দেন। শুধু বাড়ি না, আমি দেখলাম লেপতোষকও কিনে দেন তাদেরকে। আমি দেখেছি ভিডিওগুলো। আপনি বাড়ি করে দিয়েছেন কটা এখন পর্যন্ত? তাও প্রায় 200-র কাছাকাছি। 200-র কাছাকাছি বাড়ি করে দিয়েছেন। টিউবওয়েল প্রায় 300 প্লাস হবে। এবং শুধু বাড়ি না, আমি দেখেছি ওই বাড়ির বাসন কোসন থেকে শুরু করে
লেপ কাঁথা বালিশ থেকে শুরু করে বিছানার চাদর পর্যন্ত আপনি কিনে দেন। এটা কি শুধু সিরাজগঞ্জে হয়েছে নাকি সারা ওভারঅল বাংলাদেশে আপনি করেছেন এই 200 না, বাড়ি? দূরে যাওয়া সম্ভব হয় না আসলে। নিজস্ব সিরাজগঞ্জে তো এমপি হয়ে যাওয়া উচিত আপনার, মানে আমি আসলে না, আমার তো ওই এম ছিল না, এখনো নাই। আসলে আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে আমার 200 বাড়ি তো আমার মনে হয় না যে কোনো এমপিও করেছেন কোনো এলাকায়। এক চেয়ারম্যানকে আমি বলছিলামই, তোমাদের শরম করে না? তুমি রানিং চেয়ারম্যান, তুমি আমার কাছে তোমার এলাকার মসজিদের জন্য ইয়া চাচ্ছ, সহায়তা চাচ্ছ। কয় ভাই লজ্জা করলে কি আর রাজনীতি করি? বললাম এটা বলতে নাই, তোমরা রাজনীতি করো, ওই লেখো না জনগণের সেবা করার জন্য রাজনীতি করো। কি করো? তোমার এলাকার রাস্তা ভাঙা আমার কাছে আসে, আমি লোক লাগায় মাটি ফেলাইয়া দিই, তোমাদের লজ্জা করে না? তোমার এলাকায় পানির কল নাই, একটা গুচ্ছ গ্রামে, ছোট একটা গুচ্ছ গ্রামে মসজিদ বানায় দিছি, 14টা ফ্যামিলি থাকে, একটা টিউবওয়েলে ছিল না, আমি 14টা টিউবওয়েলে করে দিছি। ওই দিন অবশ্য টিএনও সাহেবকে বলছিলাম যে দেখলাম, বললাম যে যেহেতু এটা সরকারি স্থাপনা, এখানে টিউবওয়েল চাচ্ছে আমি দেবো? হ্যাঁ দেন। আমার মসজিদ চাচ্ছে যে দেন, আমরা পারি না। আমি দিচ্ছি নি, দেন। বললাম উদ্বোধনের দিন আপনি আসেন। তো ওইখানে ওই দিন থেকে প্রশাসন গিয়ে ওরা বললো যে আসলে আমাদের সীমিত ইয়ার মধ্যে আমরা পারি না, তো মানিক ভাই যেটা করছে যেটা আমরা পারছি না। স্থানীয় অনেক প্রতিনিধি আমাকে হিংসা করে, অনেকে মনে করতে হয়তো ইলেকশন করবে, তো ইলেকশনের সময় দেখা যায় যে আমি ওই এলাকায় নাই, আমি ওই টিউবওয়েল, একজনের টয়লেট, একজনের ঘর দেওয়া নিয়ে ব্যস্ত। তখন বলছে না, ওকে ওর রাস্তায় হাঁটতে দাও, যে কারণে সবাই ভালোবাসে, জানে যে রাজনীতি করবেও না, কারোর আমি কাটাও না। কিন্তু ভাই আপনি কানেকশনটা করেন কিভাবে যে এতগুলো খর করলেন? এটা নিশ্চয়ই শুধু আপনার অর্থ না, বিদেশ থেকে অনেকে সাহায্য না, করে। অনেকের বাইরে থেকে অর্থ আসে। কারণ একটা তদন্তের ভিডিও, যখন আমার বাড়িতে 5 জন মানুষ আছে যে আমার ঘর দরকার, আমি বলি ঠিক আছে আমি সময় করে একদিন যাব দেখতে। আমি যে যাই দেখতে, তার ওই পুরো অবস্থাটা আমার ভিডিও ক্যামেরায় উঠে আসে। আচ্ছা, তখন আমি বলি যে যে আপনার যে অবস্থা, আমি ভিডিও ধারণ করলাম, যদি আমার চ্যানেলে যাবে, কোনো সহৃদয় ব্যক্তি যদি মনে করে যে আপনার একটা ঘর দেওয়া দরকার, আমার সঙ্গে যোগাযোগ করবে, তাৎক্ষণিক আমি আসবো, এসে আমি নিজে দাঁড়িয়ে থেকে ঘর দেবো। সরাসরি যে কারোর কাছে টাকা চাওয়া আমি কোনোদিনও চাই না, এবং আমাকে খোঁজে, অনেকেই খুঁজে খুঁজে পায় না, 3 মাস 4 মাস 6 মাস পরেও একদিন পায়া বলে যে আমি 6 মাস হলে খুঁজতেছি। কেন? আমি ইউএসএ প্রবাসী বা ইউকে প্রবাসী, আপনার কাজগুলো নিয়মিত দেখি, আমি একটু শরিক হতে চাই, আমাকে একটু শরিক করবেন? বলে কী কাজে শরিক হতে চান? কয় আপনি যে ঘর দেন, বাচ্চাদের খাওয়ান, এটা আমি শরিক হতে চাই। ভাই মানে এই প্রশ্নটা আমি সবাইকে করি। মানবিক কাজের কিন্তু একটা অনেক বড় রিস্ক পয়েন্ট আছে, সমালোচনা হওয়ার। মানে এই কাজগুলো আপনি করছেন, ভিডিও মানুষ দেখছে, এটা আয় হচ্ছে, এটা আপনার রুটি রুজি বা মানব সেবা সবকিছু মিলে একটা খুব সুন্দর সংমিশ্রণ। কিন্তু এই যে আপনি একটা গাড়ি কিনছেন না, 6 লাখ টাকা দাম, কিন্তু গাড়িটা খুব বেশি দাম না অন্যান্য জায়গাগুলো থেকে আমি যদি কম্পেয়ার করি, মানুষজন মনে করবে যে আপনি ওই অর্থ থেকে এখান থেকে না, বলে তো, অনেকে বলে, অনেকে কমেন্টস করে, তারা তো জানে না, আসলে তারা তো জানে না একজন সফল ইউটিউবার। এই জন্য বন্ধই করে দিয়েছি, মানে হেল্পিং এপিসোড আমার এখানে আমার অনেকে আসতো, আমার এরকম অনেক ইন্টারেস্টিং, কারণ এই কাজগুলো তো আমি জানি, টেস্টগুলো জানি, আমি রেডিওতেও প্রচুর এরকম ক্যান্সারের পেশেন্ট থেকে শুরু করে অনেক কিছু ডিরেক্টলি লাইক এসে ধরেন এমনও হতো যে অর্থ সাহায্য সরাসরি তার কাছে চলে যাচ্ছে, মাঝখানে আমি শুধু প্রচার করি। আমি চেষ্টা করি এটা, কিন্তু অনেকে হয় কি, আমি ওনাদের নাম্বার দিয়ে দেওয়ার পরেও আমাকে সরাসরি নক করে, আচ্ছা, যে মানিক ভাই ওনাকে দিয়ে আমি সাহস পাচ্ছি না, আপনার মাধ্যমে দিয়ে আপনি যা একটু পৌঁছা দিন, একটা ব্যবস্থা। এখানে একটা ব্যাপার আছে যে যার টাকা আমার মাধ্যমে পাঠায়, আমি কিন্তু একেবারে গুনে গুনে আসে, সবচেয়ে বাজেট করে সুন্দর করে। মজার বিষয় কি, একজন 10,000 টাকা পাঠাইলো বিকাশে, ওই বিকাশ থেকে ওই টাকাটা উড্ডয়ন করতে কিন্তু আরো 200 টাকা লাগে, সেটা আমার পকেটের টাকা দিয়ে ওই টাকাটা তুলে নিয়ে সেই বাড়িতে যায় তার হাতে আমি পৌঁছা দিই। আমার সঙ্গে 2টা ক্যামেরাম্যান থাকে, 2,000 টাকা দিতে হয়, এডিটরকে 1,000 টাকা দিতে হয়। আমার গাড়ি হলেও ওখানে যাইতে কিন্তু তেল খরচ আছে, ড্রাইভার খরচ আছে, তার মানে কোনো জায়গায় 5,000 টাকা পৌঁছা দিতেই কিন্তু আমার 4-5,000 টাকা খরচ হয়, সেটা কিন্তু অনেকেই জানে না। রাইট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একটা কথা আছে যে এটা গ্রামাঞ্চলের মানুষজনই বলে, আমরা গুরুজনদের কাছ থেকে শুনেছি, একজন দুস্থ মানুষ আপনার কাছে হাত পেতেছে, আপনি পকেট থেকে টাকা বের করে সাহায্য করবেন, এই সুযোগটা আল্লাহ সবাইকে দেয় না।
আমি তো এটা বলি ভাইয়া, অনেক বলি যে মহান সৃষ্টিকর্তা আমাকে হয়তো পছন্দ করেছেন। আমি বলি যে সবার হাত দিয়ে ভালো কাজ করায় না, আল্লাহ হয়তো আমার এই দুটো হাত পছন্দ করেছে। এই যে যেমন রিসেন্ট এক হিন্দু মেয়ের একটা বাড়ি করে দিয়েছি, চমৎকার। ওরা দেখেছেন কিনা আমার কাছে কয়েকদিন গেছে, যাওয়ার পরে একদিন বলেই ফেললো যে মানিক দা আমি হিন্দু জন্য কি দিবেন না। আমার একেবারে ভিতরে যা লাগলো যে বলে কি। আবার ওর ভাই উত্তম নাম প্রাইমারি স্কুলে একসঙ্গে লেখাপড়া করতাম, সে বললো যে মানিক তুমি তো দোস্ত অনেক ভালো কাজ করতেছো, আমার এই ছোট বোনটা আসলে অসহায়, দেখো তো একটা ঘর দেওয়া যায় না। 2-3 দিন রিটার্ন দেওয়ার পরেও যেদিন ওই কথা বলছে দাদা আমি হিন্দু জন্য দেবেন না, আমি তারপরে একজনের ঘরের একটা বাজেট ছিল, আমি তার কাছে শোনার প্রয়োজনই মনে করি নাই। আমি তাড়াতাড়ি বাজারে গিয়ে খাম খুঁটি এগুলো কিনে নিয়ে যায়, দাঁড়া থেকে ঘর দেওয়ার পরে আপাকে আমি লাস্ট ফিনিশিং যে কথাগুলো আছে আমি বললাম যে আপা আপনার যে টাকা ছিল সেই টাকা দিয়ে এই অসহায় বোনকে আমি ঘর দিয়েছি। আমি অন্যান্য ভিডিও আগে তদন্ত ভিডিও দেই, মতামত নেই, যেহেতু আপনার টাকাটা দেওয়া ছিল এবং আপনি বলেছিলেন যে মানিক ভাই আপনি যেখানে পারফেক্ট মনে করবেন সেখানে দিবেন, আমার ভিডিও দেখতে হবে না, যে কারণে আপনার টাকাটা আমি এখানে ব্যয় করেছি। আমি কি কোনো ভুল করেছি? ফোন দিয়ে সে এতই খুশি, এতই মানে খুশি হয়েছে। এরপরে আরেকটা ভিডিও দেখে সেদিন বলতেছে যে আমি আরেকটা ঘরের ব্যবস্থা করি। অসাধারণ, অসাধারণ।